ঠিক আছে, আমরা শুরু করতে পারি। তোমরা দেখো, কারণ এমনি সময় খুব লিমিটেড সময়, উই ক্যান স্টার্ট। অ্যাকচুয়ালি গত ক্লাসে, সৌরভ তুমি গত ক্লাসে ছিলে? জি স্যার, ছিলাম স্যার। আচ্ছা, গত ক্লাসে কোন জায়গায় শেষ করছো? অঙ্কটা আমি কি শেষ করেছিলাম? স্যার আরেকবার একটু দেখাই দিন স্যার অঙ্কটা। আচ্ছা, আমি তাহলে শুরু করি। শেষ করেন নাই স্যার? আচ্ছা, শেষ করি না, আমি প্রথম থেকে অঙ্কটা শুরু করছি। ঠিক আছে, তোমরা তোমাদের ইয়াগুলা বন্ধ করো, মাইক্রোফোন বন্ধ করে শোনো। আমি অঙ্কের প্রথম থেকে শুরু করছি। ওয়াটার এক্সাম্পল 6.1 ডেভেলপমেন্ট লেংথ ইন টেনশন। এটা ফিগার 6.8 এর একটা রেফারেন্স আছে। বিম কলাম জয়েন্ট, একটা কন্টিনিউয়াস বিল্ডিং ফ্রেমের এন্ড কলামটা এখানে আছে। আচ্ছা, এখানে বেসড অন ফ্রেম অ্যানালিসিস, অর্থাৎ এটা অ্যানালিসিস করে দেখা গেছে যে কলামের ফেসে যে ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট ডেভেলপ করে, তার জন্য স্টিলের দরকার হয় 2.90 ইঞ্চি স্কোয়ার। তার পরিবর্তে তার এগেনস্টে দুটা 11 নম্বর বার ইউজ করা হয়েছে এটা, এবং তার জন্য এরিয়া প্রোভাইড করা হয়েছে 3.12 ইঞ্চি স্কোয়ার। আমার লাগে 2.9 ইঞ্চি স্কোয়ার, আমরা দিলাম 3.12 ইঞ্চি স্কোয়ার। এটা এক্স্যাক্টলি ওটা মেনটেন করা যায় না, আমরা সবসময় একটু সেফ সাইডে থাকি। বিম ডাইমেনশন গুলো দেওয়া আছে, যেমন বি আছে 10 ইঞ্চি, ডি আছে 18 ইঞ্চি, এইচ আছে, এটা দেওয়া আছে, আমি নিচে ফিগারে দেখাবো, 21 ইঞ্চি। The design will include number 3 stirrup, 3 নম্বর স্টিরাপ দেওয়া আছে। স্টিরাপ বলতে যে ল্যাটারাল রেনফোর্সমেন্ট যেটা থাকে, ওয়েব রেনফোর্সমেন্ট, তোমরা অলরেডি পড়েছো, প্রফেসর সাদি বোধহয় কভার করেছে, না করলেও করবে। শিয়ার রেনফোর্সমেন্ট, রিং যেগুলো দেওয়া হয়, এটা 3 নম্বর স্টিরাপ ইউজ করা হয়েছে এট দ্য রেট অফ 3 ইঞ্চ সেন্টার টু সেন্টার, 3 ইঞ্চি, অর্থাৎ প্রথমে 4টা 3 ইঞ্চি পরপর দেওয়া আছে, ফলোড বাই কনস্ট্যান্ট 5 ইঞ্চি স্পেসিং ইন দ্য রিজন অফ সাপোর্ট। অর্থাৎ প্রথম 4টা 3 ইঞ্চি দেওয়া হয়েছে, ওখানে শিয়ার বেশি থাকে, এবং তার পরবর্তী স্টিরাপ গুলা এটা 5 ইঞ্চি সেন্টার সেন্টার স্পেসিং দেওয়া আছে। উইথ ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার ইউজ করা হয়েছে ওখানে। আর কি হয়েছে, নর্মাল ওয়েট কংক্রিট ইউজ করা হয়েছে যার FTMC 4 KSI, এবং স্টিল ইউজ করা হয়েছে যার FY 60 KSI। এখন তোমাকে ব্যাক মিনিমাম ডিস্টেন্স LD, অর্থাৎ এখানে ওই স্ট্রেসটা at the end of column, যেখানে আমি যা আমার FY 60 ধরে KSI ধরে ডিজাইন করা হয়েছে, এখন ওই জায়গায় যদি স্ট্রেসটা ট্রান্সফার হতে হয়, তাহলে কি পরিমাণ লেংথটা প্রয়োজন হবে, এই জিনিসটা আমাকে ব্যাক করতে হবে। এটা হচ্ছে LD, ডেভেলপমেন্ট লেংথ। 3 উপায় ব্যাক করতে হবে। এতে দেওয়া আছে ইউজিং সিম্পলিফাইড ইকুয়েশন, আমরা গত ক্লাসে পড়েছি যে ডেভেলপমেন্ট একটা এক্সাক্ট ইকুয়েশন আছে, যেটা HI কোড বেসিক ইকুয়েশন। তারপর আবার সিম্পলিফাইড ইকুয়েশন আছে, যেটা টেবিলে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আর অ্যাপেন্ডিক্সে এই টেবিল যে 6.1, এটা অ্যাপেন্ডিক্সে রেডিমেড ফর্মে দেওয়া আছে, যে সেখানে আমার স্ট্রেংথ গুলা FTMC FY বসালেই আমরা ওখানে ডেভেলপমেন্ট লেংথ পেয়ে যায়। যাক, ওটা ইম্পর্টেন্ট, ওটা প্র্যাকটিক্যাল, আমরা পরীক্ষার জন্য তো আর ওটা আমরা চার্টও দিই না। সুতরাং A আর C, আর C তে বলা আছে মোর অ্যাকুরেট ইকুয়েশন 6.4 করে তোমাকে LD বের করতে। এই যে আমাদের যে চিত্রটা দেখছি, ফ্রেমের একটা এন্ড কলাম এবং বিমটা এখন কন্টিনিউ করেছে, তাহলে নিশ্চয়ই এই জায়গায় এই ফেজটা এখানে ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট যদি আমি ড্র করি, এখানে ম্যাক্সিমাম হয়, আস্তে 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 মোমেন্টটা কমতে থাকে, এরপরে আবার পজিটিভ রেঞ্জে চলে যায় মোমেন্ট। তাহলে আমার এই জায়গায় এখানকার মোমেন্ট ধরে আমি ডিজাইন করেছি, আমার এই সেকশনটা পেয়েছি। আচ্ছা, তাহলে এখানে যখন ডিজাইন করছিলাম আমরা, তখন FY 60 KSI ধরা হয়েছে। এখন এই জায়গায় যদি খালি ডিজাইন করলে রড দিলে তো হবে না, এই স্ট্রেসটা ট্রান্সফার করতে হলে রডের উপর যখন চাপ পড়বে, তখন এই রডটা এদিক থেকে বের হয়ে আসতে চাবে এবং এই সাইড থেকে এটা স্লিপ করে চলে আসতে চাবে। যেই ফেলিওরটা আমরা বলি, একটা পুল আউট মাধ্যমে ফেলিওর হতে পারে, বা স্লিপ করে আসতে পারে, আর একটা স্প্লিটিং, এখানকার কংক্রিট ফেটে যেতে পারে। সাধারণত বিমের ক্ষেত্রে স্প্লিটিংও হয়। আমি পুল আউটটা যদি চিন্তা করি, আমি যদি সাফিসিয়েন্ট লেংথ দিতে পারি,
দিয়ে যদি ছেড়ে দিতে পারি রডটা, তাহলে এখানে যখন স্টেজ ডেভেলপ করবে তাহলে এই কংক্রিট অনেকগুলা কংক্রিট এই সার্ফেস এরিয়াতে পাবে, সুতরাং এটা পুল আউট হয়ে আসতে পারবে না, বা এখানে অনেক এরিয়া পাওয়ার কারণে এখানে এই কংক্রিট গুলা স্প্লিটও হতে পারবে না, ভেঙে যেতে পারবে। তো এটাকে বলা হয় যে মিনিমাম যে লেংথের প্রয়োজন, এটাকে বলে ডেভেলপের লেংথ, এবং এই ডেভেলপের লেংথটা আমরা বের করব, এবং ওখান থেকে আমরা আইডিয়া পাবো কত দূরে যে আমি বারটা ছেড়ে দিলে ডিজাইন উইল বি সেট। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, এবং আমরা গত ক্লাসে এগুলো আলোচনাও করেছি। দিস ইজ দ্য সেকশন, 10 ইঞ্চি উইথ অফ দ্য সেকশন, টোটাল ডেপথ আছে 21 ইঞ্চি। এই দুটা হচ্ছে 11 নম্বর বার, কারণ এখানে হচ্ছে নেগেটিভ জোন, অর্থাৎ এর নিচের যে দুটা এটা হচ্ছে হ্যাঙ্গার বার বা পজিটিভ স্টিল মিনিমাম যেটা আনতে হয়, এটা আমাদের এখানে দরকার নেই। আমার দরকার হচ্ছে এই দুটা নাম্বার 11 বার, এইটার ডেভেলপমেন্ট লিখতে আমার বার করে দুটা বার। ক্লিয়ার কভার আমরা স্টেটমেন্ট তো পেলাম 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার। এই কম্প্রেশন ফেজ থেকে টেনশন রডের সেন্টার এই ডিস্টেন্সকে বলা ইফেক্টিভ ডেপথ, এটা হচ্ছে 18 ইঞ্চি, এটা দেওয়া আছে গিভেন। এবং 3 নম্বর স্টিরাপ, এই যে রিং যেটা দেওয়া আছে এটা স্টিরাপ হচ্ছে 3 নম্বর স্টিরাপ। প্রথম চারটা 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে, আর পরের গুলা সব 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে। এই ক্ষেত্রে আমাকে এলডি বের করতে হবে। সুতরাং আমরা পেয়েছি ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। এটা তোমাদের বইয়ে সুন্দরভাবে চিত্রটা আছে, আরো সুন্দরভাবে আছে 6.8, এটা 15 এডিশন, এখানে তোমরা এই চিত্রটা পাবো। এখন প্রথমে যদি আমরা সিম্পলিফাইড ইকুয়েশন ইউজ করি, সিম্পলিফাইড ইকুয়েশন ইউজ করা টেবিল 6.1, ওখানে যদি গেলে তোমরা দেখতে পাবে যে ওখানে তোমার লাগে ক্লিয়ার স্পেসিং, দুটা রিকোয়ারমেন্ট। যখন সিম্পলিফাইড ইকুয়েশন অ্যাপ্লাই করি তখন ক্লিয়ার স্পেসিং অফ দ্য বার, ক্লিয়ার কভার ফ্রম দ্য ক্লিয়ার কভার ফ্রম দ্য ফেস অফ দ্য বার, এইগুলোর প্রয়োজন হয়। আর যখন আমি এক্সাক্ট ইকুয়েশন অ্যাপ্লাই করব তখন সেন্টার অফ বার থেকে সেন্টার টু সেন্টার এই মেজারমেন্ট গুলো নিতে হয়। এটা ফর্মুলা গুলো ওইভাবে বিল্ড আপ করা আছে। তাহলে প্রথমে আমরা এটাতে আসি সিম্পলিফাইড ইকুয়েশন, যেটা ল্যাটারাল স্পেসিং অফ দ্য নাম্বার 11 বার। এটা ল্যাটারাল স্পেসিং যদি বের করতে চাই, অর্থাৎ এই দুটা বারের মধ্যে ক্লিয়ার স্পেসিং কত আছে এটা আমাকে লাগবে। তাহলে ক্লিয়ার স্পেসিং বের করতে গেলে এখানে আসি, কি করতে হবে আমার, এই যে এখানে এই ক্লিয়ার স্পেসিং এই দুটা বারের এন্ড থেকে এন্ড এর ক্লিয়ার স্পেসিং, তাহলে 10 ইঞ্চির মধ্যে এপার 1.5 ইঞ্চি এপার 1.5 ইঞ্চি বাদ দিতে হবে। এখানে 3.8 ইঞ্চি একটা স্টিরাপ আছে, এটা এই দিক থেকে বাদ দিতে হবে, দিয়ে এই বারের অর্ধেক বাদ, সরি এই একটা বার ডায়ামিটার এই একটা বার ডায়ামিটার বাদ দিলে আমরা এই ক্লিয়ার স্পেসিংটা পাবো। এটা এখানে বের করা হয়েছে, এখানে কিছুই না। এখানে একটা ভুল আছে, আমি তুলতে ভুল করেছি, এখানে 2 দিয়ে গুণ হবে, আমি যেখানে অ্যারো দেখাচ্ছি এখানে 2 দিয়ে গুণ হবে, তাহলে 10 - 2 ইন্টু এখানে 2 তোমরা ঠিক করে নিও 1.5, 2 মানে 2 দিকের ক্লিয়ার কভারটা, প্লাস 3.8 হচ্ছে তোমার 3 নাম্বার বারের যে ডায়া, তাহলে এটাও 2 দিক থেকে এখানে 2টা গুণ হলে 2টা গেল। আর এই যে একটা বার ডায়া 11 নম্বর বার ডায়া হচ্ছে 1.400, তাহলে এটাও 2টা, এখানে 2টা গুণ করলাম, তাহলে এটা মাইনাস করে দিলে আমি ক্লিয়ার স্পেসিং বিটুইন দ্য 2 বার পেলাম। এটাকে বার ডায়ামিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমি 11 নম্বর বার ডায়ামিটার 1.41 দা ভাগ দাও, তাহলে এটা পাচ্ছি আমরা 2.43 ডিবি। কারণ ওই টেবিল ইউজ করার সময় বলা আছে কমপক্ষে 2 গুণ যদি ডিবির সমান হয় বা ক্লিয়ার স্পেসিং ডিবির থেকে বেশি হয়, এই ধরনের স্টেটমেন্ট ওখানে দেওয়া আছে। তাহলে আমরা ক্লিয়ার স্পেসিংটা পেলাম, এটা মোর দ্যান 2 টাইমস অফ বার ডায়ামিটার। সিমিলারলি ক্লিয়ার কভার 2 দিকে ক্লিয়ার কভার আছে, এখানে 2 দিকে ক্লিয়ার কভার বলতে আমি বুঝাচ্ছি, এখানে দেখো ক্লিয়ার কভার এখান থেকে এই বারটা এখান থেকে একটা ক্লিয়ার কভার আছে, আবার এখান থেকে উপরের দিকে ক্লিয়ার কভার আছে, এটা দুটাই বের করা হয়েছে। এখানে দেখো ক্লিয়ার কভার অফ নাম্বার 11 বার ফর দ্য সাইড ফেস, ঘাড়ের থেকে যদি আমি ক্লিয়ার কভার ক্যালকুলেট করি তাহলে কি হবে, 1.5 ইঞ্চি তো আছে, প্লাস একটা 300 বারের ডায়ামিটার বাদ পড়বে, এটা হচ্ছে 1.88 ইঞ্চ। এটাকে আবার বার ডায়ামিটার কনভার্ট করলে 1.33 ডিবি হয়। সিমিলারলি ক্লিয়ার কভার ফ্রম দ্য টপ অফ দ্য বিম, এটা বের করলে ক্লিয়ার কভার ওখানে 3 ইঞ্চি তো আছে সেন্টার থেকে, তার মধ্যে বিয়োগ দাও একটা বার ডায়ামিটার অর্ধেক, তাহলে এটা পাচ্ছি 2.3 ইঞ্চ। এটাকে আবার বার ডায়ামিটার দা ভাগ করলে আমরা পাচ্ছি 1.36 ডিবি। তাহলে আমরা ক্লিয়ার কভার, তাহলে এখন ওই টেবিলে যাও, অর্থাৎ টেবিল 6.1 যেখানে তোমার ফর্মুলা গুলো দেওয়া আছে, এই যে মিটস দ্য রিকোয়ারমেন্ট অফ সিএস অর্থাৎ ক্লিয়ার স্পেসিং গ্রেটার দেন 2 ডিবি এন্ড সিসি ক্লিয়ার কভার এটা হচ্ছে গ্রেটার দেন ডিবি। তাহলে এখান থেকে আমরা ইট মিটস দ্য রিকোয়ারমেন্ট অফ সেকেন্ড রো অফ টেবিল টু 6.1 এ যাও, এটা সেকেন্ড রোটা ফুলফিল করার কন্ডিশন, তাহলে ওই রোর যে ফর্মুলাটা আছে সেটা তোমাকে ইউজ করতে হবে। দিস ইজ দ্য ফর্মুলা।
এবং ওখানে দুটা কলাম আছে, একটা হচ্ছে 6 নাম্বার এবং তার নিচের ডায়ামিটার বারের জন্য, আর একটা 7 নম্বর এবং বেশি ডায়ামিটার বারের জন্য। এটা যেহেতু 11 নম্বর বার, তাহলে ডান দিকের কলামটা ইউজ করা হয়েছে, অর্থাৎ FY 60 সাই ডিভাইড বাই 20 ল্যামডা রুট এ প্রাইম সি হোল ডিবি। এটা হচ্ছে ফর্মুলা, জাস্ট ফর্মুলা। এখন তোমাকে জানতে হবে হোয়াট ইজ 60 এবং সাই। এটা আমরা আগেই ডেভেলপমেন্ট লেংথ পড়ানোর সময় আমরা ডিটেল করেছি। এটা তো মডিফিকেশন ফ্যাক্টর, এই যে এগুলো হচ্ছে আসলে মোটিভেশন ফ্যাক্টর। 60 হচ্ছে কাস্টিং পেরিমিটার। আমরা আগে আলোচনা করেছি, যদি তোমার বিমটার ডেপথ রিলেটিভলি বেশি হয়, তখন তুমি যদি কাস্টিং করতে থাকো তাহলে কি হবে, কাস্টিং করার পর তুমি ভাইব্রেশন দিবে যখন, তাহলে কোর্সার ম্যাটেরিয়াল, বিশেষ করে কোর্স সিগনেট গুলো নিচের দিকে পড়তে থাকে। নিচের দিক পড়লে কি হয়, তোমার উপরের কংক্রিট গুলো দুর্বল হয়, অর্থাৎ মোটার সর্বস্ব হয়ে যায়। তাহলে ওখানে বন্ড স্ট্রেংথ কমে যাবে। তো সুতরাং সেই ক্ষেত্রে এবং এটা কোর্ট বলছে যে কখন আমরা করবো এটা, যদি কোনো বারের নিচে কমপক্ষে 12 ইঞ্চি কাস্টিং হয়। তো এখানে তো 18 ইঞ্চি কাস্টিং আছে, সুতরাং 60 মান বসানো হয়েছে এখানে 1.3। এটা কোডে ওইভাবে বলা আছে, আমরা গত ক্লাসে পড়েছি। সাই হচ্ছে কোটিং প্যারামিটার। যদি কোটেড বার থাকে সেখানে আমরা 1.2 বসাতে পারি, কিন্তু এটা আনকোটেড বার, কারণ এখানে কোটিং সম্বন্ধে কিছুই বলা নাই, সুতরাং নর্মাল বার অর্থাৎ আনকোটেড বার, সুতরাং আমরা 1 বসালাম। নিচে 20 ল্যামডা হচ্ছে কংক্রিট প্যারামিটার, এটা যেহেতু নর্মাল ওয়েট কংক্রিট ইউজ করছি সুতরাং এটা 1। লাইট ওয়েট কংক্রিট ইউজ করলে তখন 0.8 বসাতে হয়। এ প্রাইম সি তো গিভেন। এটা রিমেম্বার, এখানে তুমি FY এ প্রাইম সি সবসময় কিন্তু PSI বসাতে হবে। এই ফর্মুলাটা এইভাবে বিল্ট ইন করা আছে। আচ্ছা, করলে আমরা পাচ্ছি 87 ইঞ্চ। তো সুতরাং আমরা LD পেয়ে গেলাম। এখন মোটিভেশন ফ্যাক্টর একটা ইউজ করতে হবে এখানে, কারণ তোমরা আগে দেখলাম আমার অ্যানালিসিস আসছে এস রিকোয়ার্ড, আমি অ্যানালিসিস আসছে 2.9 ইঞ্চেস স্কয়ার, কিন্তু আমি যখন দুটা নাম্বার 11 বাদ দিলাম, দেন উই আর প্রোভাইডিং 3.12 ইঞ্চেস স্কয়ার। তাহলে আমি যেটা ক্যালকুলেশন যখন FY 60 ধরেছিলাম, তখন ক্যালকুলেশনে স্টিল এসেছিল 2.90, কিন্তু তার থেকে বেশি স্টিল দিচ্ছে, মানে স্ট্রেস কমে যাবে ওখানে, অর্থাৎ উই ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ অফ দ্যাট মোটিভেশন ফ্যাক্টর, অর্থাৎ এটা এই রেশিওটা হচ্ছে 0.93। সুতরাং অ্যাকচুয়ালি LD রিকোয়ার্ড উইল বি 87 ইন্টু 0.93 ইকুয়াল টু 81 ইঞ্চ। অর্থাৎ সিম্পলিফাইড ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তা আমার ওই LD 81 ইঞ্চ ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম, এই বারটাকে যদি আমি এক্সটেন্ড করতে পারি, দেন ইট উইল বি সেফ এগেনস্ট দ্য বন্ড ফেলিওর, অর্থাৎ এটা স্লিপও করে আসবে না বা পুল আউটে এটা স্প্লিটিং হবে না। তা আমরা একটা পেলাম। আচ্ছা, একটা পদ্ধতি পেলাম। 2 নম্বর আসো ইউজিং অ্যাপেন্ডিক্স A10। এটা কিছুই না, এটা ওই পেজে গেলে, অ্যাপেন্ডিক্সে গেলে তুমি এ প্রাইম আর FY এর এগেইনস্টে LD বাই DB এই ভ্যালুটা আসবে 62। এখান থেকে AD বার করে নাও। DB তো আমরা জানি এটা 85.25 ইঞ্চ আসছে। এটাকে আবার এই এক্সেস রেইনফোর্স, এটা তো কমন জিনিস, মোটিভেশন ফ্যাক্টর 0.93, এটা ইউজ করো, দেন উই আর গেটিং 79.3। অ্যাকচুয়ালি এই দুটা সেম জিনিস, অর্থাৎ the appendix A10 has been made on the basis of simplified diagram. আচ্ছা, এবার তুমি অ্যাকচুয়াল ইয়াতে আসো, অ্যাকুরেট ইকুয়েশন যেটা 6.4 বেসিক ইকুয়েশন অ্যাকর্ডিং টু এসআই কোড, ইকুয়েশন 6.4 গত ক্লাস আমরা পড়েছি। ওখানকার মেইন ফর্মুলা হচ্ছে এটা, আমরা মেইন ফর্মুলা দিস ইজ দ্য মেইন ফর্মুলা। LD ইকুয়াল টু ইকুয়েশন 6.4, এটা 340 FY ডিভাইড বাই ল্যামডা রুট এ প্রাইম সি 60 সাই সাই এস নিচে CB প্লাস KTR ডিভাইড বাই DB হোল ইনটু DB। এটা বেসিক ইকুয়েশন। এখানের মধ্যে আমরা আগে জানি KB হচ্ছে এটা কভার প্যারামিটার, KTR ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট স্টিরাপ, তার জন্য একটা ফ্যাক্টর, এটা DB হচ্ছে বার ডায়ামিটার, সাইটি এটা কাস্টিং প্যারামিটার, সাই সেম অ্যাজ কোটিং প্যারামিটার, সাইএস এটা রেইনফোর্সমেন্ট সাইজ প্যারামিটার। আচ্ছা, তাহলে আমরা আগে CB বার কিভাবে বার করা হয়েছে আমরা উপরে যাই। কোড বলছে এটাকে এইভাবে আসতে হবে, সেন্টার টু সেন্টার স্পেসিং অফ দ্য বারস বের করো। সেন্টার অফ স্পেসিং অফ নাম্বার 11 বার বের করলে এগেন 10 ইঞ্চি ইন্টু -2 ইন্টু 1.538, সেন্টার টু সেন্টার যেহেতু বের করছে এটা 11/8/2, অর্থাৎ একটা বার ডায়ামিটার অর্ধেক। আমি আগে বের করেছিলাম ক্লিয়ার স্পেসিং, এবার আমি সেন্টার টু সেন্টার স্পেসিং বের করছি দুটা বারের মধ্যে। তাহলে এখান থেকে বের করলে আসবে 4.83 ইঞ্চ। এটাকে কোড বলছে এটার অর্ধেক ভ্যালু দিতে হবে, তো এটা হাফ অফ দিস ভ্যালু, হাফ অফ দিস ভ্যালু করলে এটা 2.40 ইঞ্চ হয়। এটা একটা প্যারামিটার। আরেকটা বলছে সাইড কভার টু দ্য বার সেন্টার লাইন,
অর্থাৎ সাইড কভার দুটা হতে পারে, একটা সাইড থেকে একটা টপ থেকে। তো যদি আমি সাইড থেকে নিই তাহলে 1.5 প্লাস 38 প্লাস এটা সেন্টার থেকে, তাহলে বারের ডায়ামিটার ডিভাইড বাই 2, তাহলে আমি সেন্টার থেকে সাইডের কভারের ডিস্টেন্স পেলাম, এটা পাচ্ছি আমি 2.42 ইঞ্চ। আবার আরেকটা প্যারামিটার টপ থেকে যদি আমরা দেখি, টপ হচ্ছে সরাসরি সেন্টার থেকে, যেহেতু 21 বিয়োগ ইফেক্টিভ ডেট 18, 3 ইঞ্চি। তো এখন স্মলেস্ট ভ্যালু এই তিনটা প্যারামিটার 1, 2, 3 এর মধ্যে যেটা কম ভ্যালু এটাই হবে তোমার সিবি। তো এখান থেকে আমরা পেলাম সিবি 2.42 ইঞ্চ, তাহলে আমি সিবি ক্যালকুলেট করে ফেললাম। এইবার কেটিআর আসো, কেটিআর এক্সপ্রেশন হচ্ছে 40 ATR ডিভাইড বাই SN। আচ্ছা, 40 ATR হচ্ছে ট্রান্সভার্স এনফোর্সমেন্ট, 3 নম্বর বার ইউজ করা আছে, এবং স্টিড আপ তোমরা দেখো সেকশনও দেখতে পাবে, স্টিড আপ কমপক্ষে 2 লেগের হয়। অর্থাৎ আমি যদি আবার ওই ফিগারে চলে যাই, দেখো তোমরা অবশ্যই যদি করে থাকো, শেয়ার ডিজাইন করে থাকো, জানি না একটু কভার করা হয়েছে কিন্তু দেখো এই যে স্টিড আপ 2টা লেগ কমপক্ষে এ একটা এরিয়া পাওয়া যায়, এই জন্য 2টা গুণ করতে হয়। শেয়ার ডিজাইনের সময় একই জিনিস আসবে, তো এখানে আমরা সেই ফর্মুলাটা ইউজ করছি, ফর্মুলাটা আমরা বসাচ্ছি। তাহলে এটিআর এর জায়গায় আমরা বসালাম এখানে, তাহলে এখানে আসো এটিআর এর 40 ATR 0.11 ইন্টু 2, 5 এস হচ্ছে 5 ইঞ্চি সেন্টার সেন্টার স্টিড আপ স্পেসিং, এন হচ্ছে কয়টা বার, 2টা বারের আমি ডেভেলপমেন্ট লিঙ্ক বের করছি, তাহলে এটা পেলাম আমি 0.88 ইঞ্চ স্কয়ার। তাহলে সিবি প্লাস কেটিআর বের করো, সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই বিবি, এটা বের করলে আমি ভ্যালুগুলো বসাই দিলাম, এটা পেলাম 2.34 ইঞ্চ। এবং এটা বলা আছে, এটার আবার ওই ফর্মুলাতে বলা আছে এই ভ্যালুটা 2.5 এর বেশি হতে পারবে না। তো এখানে আমি 2.5 এর যেহেতু নিচে, তাহলে আমি এটা ইউজ করবো। আচ্ছা, ফর্মুলাতে গেলাম। এবার আসো এখন ইকুয়েশন 6.4, সাইজ হচ্ছে 1, কারণ এটা সাইজ, এটা হচ্ছে রেপ্রেজেন্ট সাইজ ফ্যাক্টর, এটা 6 এবং 6 নাম্বারের নিচে বার যদি হয় তখন এটা 0.8 হয়, এটা আমরা আগেও পড়েছি। 7 এবং 7-এর উপরে হলে 1 ইউজ করতো, আমাদের 11 যেহেতু 1 ইউজ করেছি। আর এই প্যারামিটার গুলো তো আমার আগেই বের করা আছে, তো এটা বের করলে এবার আমি পাবো 40 ইঞ্চ, সবগুলো বসায় দাও, 40 ইন্টু 1.41, 55.7 ইঞ্চ পাচ্ছি। মোটিভেশন ফ্যাক্টর এক্সেস এনফোর্সমেন্টের জন্য যে মোটিভেশন ফ্যাক্টর, এটা এখানে অ্যাপ্লাই করো, দেন উই আর গেটিং 52 ইঞ্চ। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। উই হ্যাভ গট দ্য সলিউশন ইন 3 ডিফারেন্ট ওয়েজ। One, by using the simplified equation, that time you have got the ALD value as 81 inch, and second one was the using the appendix A10, and that time you have got say 79.3, and by using more accurate equation as per SI code আমরা পেলাম 55.7 inch। তো এইভাবে প্রবলেমগুলা তোমাকে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ডেভেলপমেন্ট লেংথ ইন টেনশন এটা পেলাম। এবার আমরা আসছি আর্টিকেল 6.4 15 এডিশন। তোমরা দেখো অ্যাঙ্করেজ অফ টেনশন বার বাই হুকস। আমরা যে আগের প্রবলেমটা করলাম, এই বারটা ডেভেলপমেন্ট লেংথ বের করলাম যে সাইডে, সেখানে সাইডের এন কিন্তু হুক করা ছিল। কারণ কেন হুক করা? কারণ এটা হুক করা কিন্তু এটা জটিল জিনিস, এবং হুক করতে গেলে অনেক সময় বারের ক্ষতি হয়, বেন্ডে জায়গায় ফেটেও যেতে পারে। আর আমার যেখানে লাগবে না আমি কেন হুক করতে যাব? কারণ ওই এন্ডে আমি বারটা ছেড়ে দিই, কারণ বিমে অনেক জায়গা আছে, আমি পর্যাপ্ত পরিমাণ ডেভেলপমেন্ট লেংথ প্রোভাইড করার জায়গা আছে, কিন্তু কতগুলা জায়গায় দেখবে যে আমি ওই পরিমাণ ডেভেলপমেন্ট লেংথ আমি দিতে পারবো না। যেমন আগের প্রবলেমটা যদি আমি আরেকটু দেখি যাই, তাহলে আমি এখানে আরো ক্লিয়ার হবে। এই ফিগারটা আছো, এই জায়গায় আমরা এখান থেকে এইদিকে আমি ডেভেলপমেন্ট লেংথ দিতে পারি না, কারণ এদিকে আমার বিম অনেক দূর আছে। কিন্তু এখানে স্ট্রেস যখন ট্রান্সফার হবে, ইট উইল রিকোয়ার সিমিলার ডেভেলপমেন্ট লেংথ ইজ দিস ডিরেকশন অলসো, এইদিকেও প্রয়োজন হবে। কিন্তু এদিকে তো আমার মাত্র 21 ইঞ্চি আছে, ওখানে তো আমার 81 ইঞ্চি নাই। তো সেই ক্ষেত্রে কি করা হয়? এই ক্ষেত্রে উই ইউজ দ্য প্রপার অ্যাঙ্করেজ সিস্টেম, অর্থাৎ এখানে বেন্ড করা হয়, হুক করা হয়। হুক করলে আমার ডেভেলপমেন্ট লেংথ, যেহেতু এখানে হুক করা থাকলে এটা সহজে এদিকে আসতে পারবে না, সুতরাং আমার এই ডেভেলপমেন্ট লেংথ রিকোয়ারমেন্টটা অনেক অংশ কমে যায়। তো সুতরাং এই সম্বন্ধে আমরা এখন পড়াশোনা করব, ডেভেলপমেন্ট লেংথ অফ হুক বার আমরা কিভাবে ক্যালকুলেট করি, এন্ড হোয়াট ইজ দ্য কোডাল প্রভিশন ফর ক্যালকুলেটিং দ্য ডেভেলপমেন্ট লেংথ অফ হুক বার। এটা আমরা করব, অ্যাঙ্করেজ অফ টেনশন বার্স বাই হুক।
এই ফর্মুলাগুলা সবগুলা কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলা, অর্থাৎ বিভিন্ন রকম হুক ল্যাবরেটরিতে তৈরি করে এবং বিমের মধ্যে দিয়ে আন্ডার স্ট্রেস বা লোড এটাকে পরীক্ষা নিরীক্ষা করে এই সাইজগুলা নির্ধারণ করা হয়েছে। সুতরাং এখানে বোঝার এমন কিছুই নাই, জাস্ট চিত্রে যেতে হবে। যেমন বিভিন্ন ধরনের বেন্ড হতে পারে, 1, 2, 3 বিভিন্ন বেন্ডের কথা বলা আছে। আমরা যদি একবার চিত্রে যাই দেন ইট উইল বি মোর ক্লিয়ার। এখানে দেখো ফিগার 610 বার ডিটেলস অফ ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ড হুকস, বার ডিটেলস। এখন আমি যে হুক বার ইউজ করতে থাকি, তাহলে হাউ টু, কিভাবে হুকটা করতে হবে, ইচ্ছা মতো তো আরবিটারি হুক করলে হবে না। এটা যদি আমার ক্রিটিক্যাল সেকশন হয়, যেমন ওই ক্ষেত্রে আমার কলামের ফেস যদি হয়, তাহলে কত দূর আমাকে এই লেন্থটা দিতে হবে, হুক লেন্থটা, এটা আমি ফর্মুলা ব্যবহার করব। এটা করা হলো। তারপর কত ডিগ্রিতে এটা বা কত ডায়ামিটার এটা বেন্ড করতে হবে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। এবং শুধু এই পর্যন্ত দিলে হবে না, এই বেন্ড হওয়ার পর হোয়াট শুড বি দ্য স্ট্যান্ডার্ড স্ট্রেট লেন্থ, এটা করবো। যেমন এটা কমপক্ষে 12 ডিবি হতে হবে। 12 ডিবি মিনস 12 ইন্টু বার ডায়ামিটার। এটা যদি ক্রিটিক্যাল সেকশন হয়, ডিবি ইজ দ্য বার ডায়ামিটার। এটা ইন কেস অফ 90 ডিগ্রি হুক, এই যে এটা আমরা 90 ডিগ্রি হুক ইউজ করি, এটা জেনে রাখা ভালো। আমরা সাধারণত ডিফর্ম বারের ক্ষেত্রে আমরা ইউজ দা 90 ডিগ্রি হুক, কিন্তু যখন আমরা প্লেন বার ইউজ করতাম তখন তো বন্ড স্ট্রেংথ খুব কম ছিল বারগুলার, কিন্তু তখন আমরা কিন্তু 180 ডিগ্রি, তখন ইট ওয়াজ রিকোয়ার্ড টু প্রোভাইড 180 ডিগ্রি বেন্ড, এইভাবে দেওয়া উচিত, হুক দেওয়া উচিত ছিল। অর্থাৎ এটা আমরা জেনে রাখছি, যদি 180 ডিগ্রি হুক ইউজ করতে হয়, সো দিস আর দ্য রিকোয়ারমেন্ট। এটা এলডি ক্যালকুলেট করতে হবে এবং হুক ডিটেলটা হবে, বেন্ড দিতে হবে, এবং এখান থেকে স্টেট পোর্শন আসতে হবে কমপক্ষে 4 ডিবি বা 2.5 ইঞ্চি কম হতে পারবে না। আর এই ডিস্টেন্সটা হবে অ্যাকর্ডিং টু বার সাইজ। বিভিন্ন সাইজ বারের জন্য 4 ডিবি, 5 ডিবি, 6 ডিবি। এবং শুধু তাই না, এখান থেকে এটা এলডি এটা ইনশোর করতে হবে। সো দিস আর দ্য রিকোয়ারমেন্টস। এখন এই যে আমরা বেন্ড করছি, আমরা যেহেতু এই বারটা বেশি, হ্যাঁ বলো স্যার। আপনি মানে আমাদেরকে যদি পিডিএফটা দিয়ে দিতেন, মানে দিয়ে দেন স্যার, একটু ভালো হবে। এটা তো দিয়ে দেওয়া হয়েছে না, দিয়ে দেবো, সব দিয়ে দেবো। স্যার সবগুলো একটু দিয়ে দিন স্যার, কারণ আমরা শোনো, আমি অলরেডি, তুমি ইয়ার সাথে একটু যোগাযোগ ওকে বলা আছে। এই যে আমি তো ডব্লিউডিতে যেটা পড়াইছি, তুমি কে বলছো? সৌরভ বলতেছি। সৌরভ বলছে। শোনো, ইউ কন্ট্যাক্ট উইথ ফ্যাকাল্টি ডাব্লিউডি যে আছেন, সামিউন বসির একজন শিক্ষক আছে, ঠিক আছে? ওর সাথে যোগাযোগ করলে সব দেওয়া আছে, এবং হি হ্যাজ অলরেডি সাপ্লাইড, এবং ইয়াকে দিয়ে দিছে ডাব্লিউডি ছাত্রদের, তোমরা ওখান থেকে নিয়ে নাও। এবং সামিউল বসিরকে বলা আছে, আমি ওকে বলে দিব, সে তোমাকে আমি যা পড়ালাম সব, আমি যেটা দেখছো এটা সব পেয়ে যাবো, ঠিক আছে? স্যার মামুন স্যারের কাছে কি আছে স্যার? মামুন স্যার, মামুনের কাছ থেকে তাহলে আমি বলে দেবো, ইয়ার কাছ থেকে নিবে, ওই সামিউন বসিরের কাছ থেকে সে নিবে। তুমি স্যার মামুন স্যার থেকে নিলে আমরা মামুন স্যার থেকে নিয়ে নিব স্যার। এখান থেকে তোমরা পাচ্ছ না, আলাদা ভাবে দিয়ে দিতে হয় না? জি স্যার, মানে ডাব্লিউডি আচ্ছা দিয়ে দিব, অসুবিধা নেই। এটার জন্য চিন্তা, আজকে মামুনকে বলে দেবো আমি। হ্যাঁ, আফটার ক্লাস আমি মামুনকে বলবো, হি উইল কালেক্ট ফ্রম সামিউন বসির, এবং ওখান থেকে নিয়ে তোমাদের দিয়ে দিবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কোনো অসুবিধা নেই, সব পেয়ে যাবে, এটা কোনো বিষয় না। তাহলে আমরা এই ধরনের ইয়াটা পেলাম। এখন এই যে বেন্ডটা দিচ্ছি, এই যে এখানে আমি যে বেন্ড দেবো, এই বেন্ডটা যে দেবো, এই বেন্ডটা ইচ্ছা মতো দিলে হবে না। যত বার বাড়বে এই বেন্ডটা ডায়া বেশি হবে, স্মল বারের জন্য কম হবে। এটার সম্বন্ধে এখানে ডিটেল দেওয়া আছে এই চিত্রে। দেখো, এই যে এল যদি হয় 90 ডিগ্রি হুক, তাহলে এই যে বেন্ডটা কত ডায়ামিটার হতে হবে, ডায়ামিটার নিচে টেবিলে দেওয়া আছে। এটার জন্য কত ডায়ামিটার দরকার হবে, এগুলা পুরা নিচে টেবিল আকারে দেওয়া আছে। দেখো এখানে টেবিল 6.2 মিনিমাম ইনসাইড বেন্ড ডায়ামিটার ফর স্ট্যান্ডার্ড হুক বার সাইজ। এখানে 3 নম্বর থেকে 8 নম্বর হলে 6 বার ডায়ামিটার বেন্ড হতে হবে, দিয়ে বেন্ড হতে হবে। 9, 10, 11 এর জন্য 8 বার ডায়ামিটার হবে, 14, 18 জন্য 10 বার ডায়ামিটার দিতে হবে। সো এগুলা এটা স্ট্যান্ডার্ড জিনিস, এগুলা এখান থেকে নিতে হবে। তা আমরা এগুলা জানলাম। ডেভেলপমেন্ট, এখন আমরা ফর্মুলাটা ডেভেলপ তো করার কিছু নেই, জাস্ট কোন ফর্মুলাটা ইউজ করা হয় সেটা আমরা দেখবো। এই যে যেমন এই ফর্মুলাটা ইউজ করা হয়, এলডিএইচ। ডিএইচ কে বলতে আমরা বলছি ডেভেলপমেন্ট লেংথ অফ হুকড বার। এটা 6.6 ইকুয়েশন আছে। এটা ফর্মুলাটা এই ধরনের, FY সাই ই সাই সি সাই আর ডিভাইড বাই 50 ল্যামডা রুট এফ প্রাইম সি ডিবি। তো মোটামুটি সাই তো আমরা জানি, সাই সি আর সাই আর কি আমরা এখানে দেখছি। সাই হচ্ছে ইপেক্সি কোটিং ফ্যাক্টর, এটা আমরা আগে জানি।
যদি কোটেড বার হয় তাহলে 1, আনকোটেড বার হলে 1, কোটেড বার হলে এই কন্ডিশন গুলো ফুলফিল করে এটা হবে 1.2। এটা হচ্ছে তোমার সাইসি, এটা হচ্ছে কভার ফ্যাক্টর। যে এই কন্ডিশন গুলো ফুলফিল যদি করে, যদি নাম্বার বার এবং স্মলার বার যদি হয়, বিমে সাধারণত আমরা নাম্বার বারে বেশি 11 বেশি ইউজ করি না, আমরা এটা হয়, এবং উইথ সাইড কভার, তার সাইড কভার যদি 2.5 ইঞ্চির বেশি হয়, এবং ফর 90 ডিগ্রি হুকস এর ক্ষেত্রে যদি সাইড কভার বিয়ন্ড হুক যদি 2 ইঞ্চির বেশি থাকে, তাহলে আমি উই ক্যান ইউজ দ্যাট ফ্যাক্টর সাইসি 0.7 ইউজ করতে পারবো। যদি এই কন্ডিশন গুলো ফুলফিল না করছে, সেই ক্ষেত্রে আমাদের 1 ইউজ করতে হবে। সায়া কনফাইনিং রেনফোর্সমেন্ট ফ্যাক্টর। কনফাইন বলতে আমরা উই আর ক্যালকুলেটিং দ্য ডেভেলপমেন্ট লেংথ অফ হুকড বার অফ লংজিটুডাল রেনফোর্সমেন্ট ফ্লেক্সাল স্টিলের, এন্ড এটা কিন্তু আবার নির্ভর করে ডিপেন্ড অন দ্য কনফাইনিং রেনফোর্সমেন্ট। কনফাইনিং রেনফোর্সমেন্ট হচ্ছে স্টিরাপ গুলা, অর্থাৎ এই রড গুলা যতভাবে কনফাইন করা থাকবে ততই কিন্তু রিকোয়ারমেন্টটা কমে যাবে। কারণ কনফাইন করা থাকলে কি হবে, সহজে ফেটে যাবে না, টান যখন পড়বে এটা ফেটে যাবে না। এবং এই শায়ার ভ্যালুটা 0.9 8 হতে পারে যদি এই কন্ডিশনটা ফুলফিল করে। এই যে এখানে কিছু লেখা আছে, দেখো 90 ডিগ্রি এবং নাম্বার এই সাইজের জন্য আইদার অর স্টিরাপ গুলা হতে হবে, স্টিরাপ স্পেসিং যদি এই যে এস শুড বি লেস দ্যান ইকুয়াল টু 3 ডিবি, এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট গুলা যদি ফুলফিল করে, দেন ইউ অ্যাপ্লাই শায়ার ইকুয়াল টু 0.8, আদারওয়াইজ ইউ এটা হতে পারে। আরেকটা আছে 180 ডিগ্রি হুকের জন্য, 180 ডিগ্রি হুক যদিও আমরা এখন এটা ইউজ করি না, সেটা 0.8 ইউজ করা যাবে যদি এই কন্ডিশনটা ফুলফিল করে। আদারওয়াইজ যদি কিছুটা ফুলফিল না করছে, তাহলে শায়ার ইউ পুট অ্যাজ ইউজুয়াল 1। আর ল্যাম্পটা তো আমরা জানি ইট ইজ আ লাইট ওয়েট কংক্রিট ফ্যাক্টর, এটা 0.75, আর নর্মাল কংক্রিট যদি হয় ইউ অ্যাপ্লাই ইট অ্যাজ 1। সো দিস ইজ দ্য কন্ডিশন। এখন আমরা একটা প্রবলেম করি, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো, একই এক্সাম্পল যেটা আমরা কিছুদিন আগে করলাম। Referring to beam column joint shown in figure 6.8, আগের ফিগারটা, the number 11 bar negative bars are to be extended into the column and terminated in a standard 90 degree hook, keeping 2 inch clear to the outer face of the column. আচ্ছা, আমরা চিত্রে এটা দেখাবো। The column width in the direction of the beam is 16 inch, যেদিকে কলামটা লাগছে in the direction বিমটার দিকে কলামের উইডটা হচ্ছে 16 ইঞ্চি। Find the minimum development length, minimal length of embedment of the hook past the column, অর্থাৎ কলামের ফেস থেকে এই যে হুক বারটা কতদূর পর্যন্ত এমবেডমেন্ট কংক্রিটের মধ্যে দিতে হবে, and specify the hook details, এবং হুক ডিটেল বের করো, অর্থাৎ হুকটা কত ডায়াতে বেন্ড হবে এবং বেন্ড হওয়ার পর কত ইঞ্চি এক্সটেন্ড করতে হবে, যেটা আমরা পড়ে আসলাম, এটা ডিটেল তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা চিত্রটা দেখি, আগের চিত্রটায় এই যে এই চিত্র স্টেটমেন্টে কি বলা আছে, এই জায়গায় আমরা যে এদিকে তো আমরা আগে প্রবলেমে করলাম, কিন্তু একই রকম প্রেসার এই সাইডেও আসবে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমি স্বাভাবিকভাবে ডেভেলপমেন্ট লেংথ দিতে পারবো না, সুতরাং হুক বারগুলো হুক করে দিতে হবে। এখানে 90 ডিগ্রি বেন্ড দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে 90 ডিগ্রির বা বেন্ডের, বা অনেক সময় এটা এল বেন্ড বলা হয়, এর যে কন্ডিশন সেটা এখানে অ্যাপ্লাই হবে। এই যে এই হুকের বা এই বারের সাইডে 2 ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া আছে, ক্লিয়ার কভার 2 ইঞ্চি বলা আছে। আচ্ছা, তো এখন এটা কন্ডিশন দেওয়া আছে। আর এই বিমটা যখন এই কলামে যেখানে লাগছে ওখানে উইডটা আছে, এই বিমের কলামের উইডটা আছে 16 ইঞ্চি। টোটাল এই কলাম সাইজ হচ্ছে 16 ইঞ্চি বা 21 ইঞ্চি, এইদিকে 21 ইঞ্চি আর পাশের দিকে আছে 16 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি বিম উইথের বিম 16 ইঞ্চির মধ্যে লাগছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে দুই সাইড আমরা কভার পাচ্ছি, এটাই বোঝানোর উদ্দেশ্য। তাছাড়া তো তুমি ক্যানট অ্যাপ্লাই take the advantage of that motivation factor. তাহলে এই প্রবলেমটা যদি আমরা করি, অ্যাপ্লাই দ্য ফর্মুলা, আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, LDH equal to FY psi C psi R divided by 50 lambda root over F times C dB। তাহলে এখানে psi 1 যেহেতু ইফেক্ট সাপোর্টেড বার না, বা এখানে বলা নেই কিছু, যখন কিছুই বলা থাকবে না, অলওয়েজ থিঙ্ক দ্যাট ইট ইজ আনকোটেড বার। psi C কভার প্যারামিটার এটা 0.7, ওটা আমরা এটা অ্যাপ্লাই করতে পারছি, যেহেতু পর্যাপ্ত পরিমাণে আমার কভার আছে, দুই সাইডে 3 ইঞ্চির মতো আছে, আবার সাইডের দিকে আমার 2 ইঞ্চি কভার আছে, সুতরাং আমরা এটা 0.7 ওই ফ্যাক্টরটা ইউজ করতে পারলাম। শায়ার হচ্ছে তোমার ইয়েটা
কনফাইন, অর্থাৎ এখানে দেওয়া আছে তোমাকে, এখানে স্টিরাপ দেওয়া আছে, দেখো এখানে কিন্তু স্টিরাপ দেওয়া আছে, কিন্তু এই স্টিরাপ কত 5 ইঞ্চি পর পর, বা এইদিকে স্টিরাপ যেটা সরি এর ভিতরে আমরা এইদিকে ডিল করছি, এদিকে কিন্তু বিবার স্টিরাপ নেই, ঠিক আছে, এখানে কিন্তু স্টিরাপ নেই, এখানে যেমন স্টিরাপ ছিল এখানে স্টিরাপ নেই, এটা জাস্ট এই বারটা এর ভিতরে ঢুকে দেওয়া আছে, সুতরাং উই ক্যান নট গেট দ্য অ্যাডভান্টেজ অফ দিস, অর্থাৎ এখানে 1 বসানো হয়েছে, দেখো শায়ার ভ্যালু উই হ্যাভ পুট 1। আচ্ছা, আর এখানে তো ল্যামডা যেহেতু নরমাল ওয়েট কংক্রিট এফ টাইমস এত বার ডায়ামিটার দিয়ে দিলে এখানে পেলাম 19 ইঞ্চি। এখন দেখো এই 19 ইঞ্চি লাগে, আমার ওইদিকে যদি 19 ইঞ্চি জায়গা থাকে দেন ইট ইজ ক্লিয়ার। দেখি আমরা ওখানে কি আছে, দেখো 21 ইঞ্চি আছে, 21 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চি বাদ দিলে আমার 19 ইঞ্চি জায়গা আছে, তো সুতরাং এটা পসিবল, অর্থাৎ এর মধ্যে এটা যদি আমি হুক করে দিই বারটা, দেন ফুল স্ট্রেস উইল বি ট্রান্সফার, আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। কিন্তু 19 ইঞ্চি তো আছে, তাছাড়া আমরা উই ক্যান অ্যাপ্লাই দ্য মডিফিকেশন ফ্যাক্টর ফর এক্সেস রেনফোর্সমেন্ট, কারণ আমার রেনফোর্সমেন্টের দরকার ছিল 2.90 ইঞ্চি স্কয়ার, বাট উই হ্যাভ প্রোভাইডেড 3.12 ইঞ্চি স্কয়ার, তাহলে ওখানে এই যে মডিফিকেশন ফ্যাক্টর সবসময় আমরা অ্যাপ্লাই করেছি, এটা বলা হয় ফর এক্সেস রেনফোর্সমেন্ট 0.93, তাহলে ওটাকে আমার যদিও 19 ইঞ্চি লাগে মডিফাই করে নিলাম 18 ইঞ্চি লাগে, সুতরাং সহজে আমি এটাকে করতে পারি। তাহলে অ্যাভেলেবল লেংথ ইন দা উইদিন দা কলাম 21/2 19 ইঞ্চি ইজ গ্রেটার দ্যান এলডিএইচ ইকুয়াল টু 18 ইঞ্চি, হিন্স ওকে, সুতরাং এটা পর্যাপ্ত, এই এলডিএইচ আমরা দিলে এটা পর্যাপ্ত হবে। এখন হুকটা যে দিলাম এর কত ডায়াতে বেন্ড করতে হবে, এটা আমরা 8B, ওই টেবিল দেখো 11 নম্বর বারের জন্য 8B লাগে, তো 8 ইনটু বার ডায়ামিটার আমরা 11.2 ইঞ্চ দিলাম। এখন এটাকে বেন্ড হওয়ার পর কতটুকু স্ট্রেট নিচের দিকে আনতে হবে, ইট ইজ 12 dB, তো এটা 17 ইঞ্চি পাস দ্য এন্ড অফ দ্য বেন্ড ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন। এইভাবে ইজিলি তোমরা বারের হুক বারের রিকোয়ারমেন্ট, এলডি রিকোয়ারমেন্ট এবং এই যে হুকটার স্পেসিফিকেশন বা ডিটেল করতে পারো, যে কত ডায়াতে এটা বেন্ড করতে হবে এবং বেন্ড করার পর হাউ লং or how much it should be extended. তো সুতরাং এটা very good example, and he have got the enough idea about the development length of hook bars. এরকম আরো প্রবলেম তোমাদের নিউমেরিক্যাল এক্সাম্পল থাকলে ইউ ট্রাই টু সলভ দিস। আমরা ডেভেলপমেন্ট লেংথ টেনশনে পেলাম উইদাউট হুক এবং হুক অবস্থায়। এখন ডেভেলপমেন্ট লেংথ অফ বার্স ইন কম্প্রেশন, এটা আমাদের কম্প্রেশনের জন্য প্রয়োজন হবে, কারণ আমাদের কম্প্রেশন বার ডবল রেনফোর্স বিমের ক্ষেত্রে আমরা কম্প্রেশন বার ইউজ করে থাকি, যদিও বিমের ক্ষেত্রে আমাদের কম্প্রেশনের বারের ইউজটা খুবই কম, যদিও যদি ডবল রেনফোর্স ইউজ করি দ্যাট টাইম উই প্রোভাইড দ্য কম্প্রেশন রেনফোর্সমেন্ট। আর কিন্তু কলাম বিং এ কম্প্রেশন মেম্বার, কলামটা কিন্তু বিম যেমন ফ্লেক্সার মেম্বার, এখানে টানটাই টেনশনটা মেন মুভমেন্টের কারণে, এবং আমরা ফ্লেক্সার রেনফোর্সমেন্ট হয় টেনশন ডেভেলপ টু প্রোভাইড, বাট কলাম ইজ দ্য কম্প্রেশন মেম্বার, এখানে কম্প্রেশন ফোর্সটা প্রিডমিনেন্ট ফোর্স, এবং সেই ক্ষেত্রে বারগুলা কম্প্রেশনে থাকলে তাহলে কতটুকু বার দরকার হয় কম্প্রেশন ট্রান্সফার করার জন্য, ওখানেও তো কম্প্রেশন স্ট্রেসটা ডেভেলপ, ফুল স্ট্রেস কম্প্রেশন যদি ট্রান্সফার করতে হয় এটা কোন জায়গায় লাগতে পারে, সে একটা কলাম তুমি when it is joined to the footing, ultimately column is joined to the footing, তখন কি হবে, এই কলামের লোডটা যখন ট্রান্সফার করতে যাবে ফুটিং এ, তখন তোমাকে শুধু ফুটিং এর উপর রড ছেড়ে দিলে হবে না, the rod should be extended, embedded within the footing up to the development length requirement in compression, যতটুকু ডেভেলপমেন্ট লেংথ প্রয়োজন হবে স্ট্রেস ট্রান্সফার করার জন্য ততটুকু পর্যন্ত কলাম ফুটিং এর মধ্যে তোমার ঢুকানোর প্রয়োজন হবে, অর্থাৎ দিস ইজ দা। আরেকটা কারণে কখন হবে, যেমন ধরো কলামের রড যখন আমি জোড়া দিতে যাব, কারণ একটা একতলা বিল্ডিং কমপক্ষে 40-50 ফিট উঁচা বিল্ডিং, তো এখানে স্ট্যান্ডার্ড বার সাইজ আর কত 10-12 ফিট, আর 40 ফিট বার পাওয়া গেলে তো এত বড় রড নিয়ে তুমি কাজ করতে পারবে না, সুতরাং ইউ হ্যাভ টু কাট দ্য বার্স, এন্ড হোয়েন ইউ আর গোয়িং টু স্প্লাইস দ্য বার্স, যখন জোড়া দিতে চাচ্ছ তখন কিন্তু এই জোড়াটা দেওয়ার সময় তোমাকে এমন ভাবে জোড়া লেংথ অফ ইমবেডমেন্ট এমন ভাবে দিতে হবে যাতে করে ফুল কম্প্রেশন ক্যান বি ট্রান্সফার ফ্রম ওয়ান বার টু অ্যানাদার থ্রু কংক্রিট, সো এটাও তোমাকে দেখতে হবে। তো এই ক্ষেত্রে এই জন্য আমাকে ডেভেলপমেন্ট লেংথ ইন কম্প্রেশন জানতে হবে।
তাহলে এখানে কিছু কথাবার্তা গুলো আছে, এটা দেখো, আমার নোট পাবা বা বই, এগুলা ইট ইজ জাস্ট কপিড ফ্রম বুকস, এখানে বোঝার কিছুই নাই, ওখান থেকে দিবা। এখন আমরা ফর্মুলাতে যাই, হাউ টু ক্যালকুলেট দ্য ডেভেলপমেন্ট লেংথ ইন কম্প্রেশন। যেমন এলডিসি, ডেভেলপমেন্ট লেংথ অফ বার ইন আন্ডার কম্প্রেশন, এটা হচ্ছে তোমার ফর্মুলা FY share divided by 50 lambda root F times C into dB। এটা 610A, এর সাথে আরেকটা ফর্মুলা আছে LDC equal to 0.003 FY dB, এটা 610B। অর্থাৎ এই দুটার মধ্যে বড়টা হবে ডেভেলপমেন্ট লেংথ ইন কম্প্রেশন। এটা টেবিলে আরো ভালোভাবে দেওয়া আছে, এই টেবিলে দেখো, যেমন এটার মধ্যে সবকিছু আছে। ডেভেলপমেন্ট লেংথ অফ ডিফর্ম বার ইন কম্প্রেশন, এ বেসিক ডেভেলপমেন্ট লেংথ, এটা LDC টা হচ্ছে should be greater than equal to FY share R divided by 50 lambda root F times C dB should be greater than equal to 0.003 FY dB। অর্থাৎ এই দুটার মধ্যে বড়টাই will be considered as the development length of bar under compression। এই দুই ফর্মুলাটা বের করে যেটা বড় সেটা নিতে হবে। মোটিভেশন ফ্যাক্টর, কি মোটিভেশন ফ্যাক্টর আমরা এখানে ইউজ করতে পারবো? শায়ার, এর মধ্যে একটা মোটিভেশন ফ্যাক্টর আছে শায়ার, আর আরেকটা মোটিভেশন ফ্যাক্টর যেটা এক্সেসেবল, এটা তো সবসময় আমরা ইউজ করতে পারবো, সেটা আলাদা। এখানে দেখো শায়ারটা, এটা আমরা জানি কনফাইনমেন্ট ফ্যাক্টর, যেটা অর্থাৎ যদি রেনফোর্সমেন্টটা কনফাইন্ড উইদিন দা স্পাইরাল রেনফোর্সমেন্ট, যদি যে বারের তুমি, বিশেষ করে এটা তো কলামের ইউজ হয়, তো কলামের দুই ধরনের কনফাইনমেন্ট রেনফোর্সমেন্ট, অর্থাৎ সাইড রেনফোর্সমেন্ট বা ল্যাটারাল রেনফোর্সমেন্ট ইউজ হয়। একটা হচ্ছে টাই আর হচ্ছে স্পাইরাল। তোমরা 317 এটা ডিটেল পড়বা। স্পাইরাল হচ্ছে একইবার পেঁচায়, এটা রাউন্ড কলামের ক্ষেত্রে একইবার পেঁচায় পেঁচায় দেওয়া হয় ল্যাটারালি, আর টাই বার হচ্ছে ইন্ডিভিজুয়াল বার। হ্যাঁ, একটা বার ইন্ডিভিজুয়ালি টাই মানে রিং পরে দেওয়া হয়, সে 5 ইঞ্চি 7 ইঞ্চি পর পর, আর হচ্ছে কন্টিনিউয়াস স্পাইরাল আকারে দেওয়া হয়। তো এটা বলা হচ্ছে যদি স্পাইরাল বার হয় এবং তার রেনফোর্সমেন্ট যদি সাইজটা 1/4 ইঞ্চির কমে না হয় ডায়ামিটার, এবং 4 ইঞ্চি বেশি পিচ না হয়, একটা টার্ন ঘুরে আসে যদি 4 ইঞ্চি বেশি দূরত্ব অতিক্রম না করে, এটা হচ্ছে স্পাইরালের ক্ষেত্রে। আর টাইয়ের ক্ষেত্রে যদি 4 নম্বর বার হয় টাই, এবং যদি 4 ইঞ্চির বেশি টায়ার স্পেসিং গুলো না হয়, সেই ক্ষেত্রে ইউ ক্যান অ্যাপ্লাই দ্য মোটিভেশন ফ্যাক্টর অফ 0.75। অর্থাৎ তুমি বেসিক যে LDC পেলে তাকে 75% নিলে হবে, অর্থাৎ ওকে 75টা গুণ করতে পারবা। আর একটা এক্সেস রেনফোর্সমেন্টের জন্য যেটা থাকে AS ডিভাইডেড বাই AS প্রোভাইডেড, এটা আমরা সব ক্ষেত্রে ইউজ করে আসছি। আচ্ছা, এটা গেল। এটা তো এই ফর্মুলা এর মধ্যে দেওয়া আছে, 610B এর মধ্যে দেওয়া আছে, মানে এটাতে বের করলে হবে। তাহলে আমরা বার কাট অফ মাঝখানে আসছে, এটা আমরা পরে পড়বো। এর একটা প্রবলেম আমরা আগে দেখি, কম্প্রেশন স্প্লাইসের আমরা একটা প্রবলেম আমরা সলভ করি। আচ্ছা, আমরা ওর সাথে আমরা কম্প্রেশন স্প্লাইস যখন অ্যাপ্লাই করব, এটা সাধারণত যেহেতু কলামের জোড়াদার ক্ষেত্রে, বার জোড়াদার ক্ষেত্রেই ইউজ হয়, সুতরাং এর সাথে আমরা স্প্লাইসিংটা পড়ে ফেলি। স্প্লাইসিংটা হচ্ছে জোড়া দেওয়া, সোজা কথা। কারণ রেনফোর্স কংক্রিট আমরা কাজ করতে গেলে বারগুলা স্ট্যান্ডার্ড যেটা পাওয়া যায় বার ফ্যাক্টরিতে, এটা সাধারণত 5 নাম্বার থেকে 18 নম্বর যেটা হয়, এটা 60 ফিট, 5 নম্বর থেকে 18 নম্বর বার, এটা সাধারণত 60 ফিট স্ট্যান্ডার্ড লেগতে এগুলা ফ্যাক্টরিতে তৈরি হয়। আর 20 এবং স্মলার সাইজের 5-4 সুতা বা 3 সুতা যেটা বলি আমরা, 4 নম্বর 3 নম্বর বার, এটা 40 ফিটের বা তার কম সাইজেরও তৈরি হয়, কারণ ফ্যাক্টরিতে একটা স্ট্যান্ডার্ড লেংথে তৈরি হয়। কিন্তু আমরা কাজ করার সময় ইট ইজ মোর কনভিনিয়েন্ট টু ওয়ার্ক উইথ শর্টার বার লেন্থস। এটা কাজ করার সময় সবসময় প্রয়োজন আমাদের লেংথের বার নিয়ে কাজ করতে হয়। সুতরাং কি করতে হবে? ইউ হ্যাভ টু কাট দ্য বার এন্ড স্প্লাইস দ্য বার ইন দ্য ফিল্ড। এটা হচ্ছে প্রয়োজনীয়তা। তাহলে এই যে যখন কাটিং করব, বার স্প্লাইসিং করব, তখন দুটা জিনিস মাথায় রাখতে হবে, যদিও এই কন্ডিশনগুলো প্র্যাকটিক্যালি মিট করা খুব কষ্টকর হয়। যেমন প্রথম যে কন্ডিশনটা তোমার করতে হবে, এটা হচ্ছে স্প্লাইসেস ইন রেনফোর্সমেন্ট শুড বি অ্যাভয়েডেড অ্যাট দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমাম স্ট্রেসেস। যেখানে ম্যাক্সিমাম স্ট্রেস ডেভেলপ করে সেখানে স্প্লাইসিং অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ যেখানে পিক স্ট্রেস ওখানে স্প্লাইসিং, এটা এমনি বোঝা যায়।
স্প্লাইসিংটা জোড়া দেওয়া এটা দুর্বল জায়গা হয়, সুতরাং তোমার ম্যাক্সিমাম যেখানে মুভমেন্ট বেশি বা স্ট্রেস বেশি সেখানে ইউ অ্যাভয়েড দ্য স্প্লাইসিং। আরেকটা হচ্ছে when splices are used, they should be staggered. সে একটা কলামের কথা চিন্তা করো, স্প্লাইসিং আমরা করছি, কলামে 10টা রড আছে, তো সবগুলা জোড়া যদি এক জায়গায় দিই দেন দ্যাট পয়েন্ট ইজ উইক পয়েন্ট, সো ইট শুড নট বি। সুতরাং আমরা বারগুলো এমন ভাবে কাট এবং স্প্লাইস করতে হবে যাতে করে এই স্প্লাইসিংটা স্ট্যাগার্ড হয়, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটা হয় এবং ম্যাক্সিমাম পয়েন্ট অফ স্ট্রেস এর জায়গায় যেন আমরা জোড়াটা না পড়ে। তিনি বলতেছে যে নাইদার অফ দিস কন্ডিশনস আর প্র্যাকটিক্যাল, এই দুটাই প্র্যাকটিক্যালি মেনটেন করা বড় টাফ হয়, তবে এটা করতে পারলে এবং ওটা মাথায় রাখলে তুমি যতটুকু পারে এটা করতে পারো। আরো কিছু এখানে আছে মানে কন্ডিশন গুলো আছে, যেমন এই বার যে স্প্লাইস করা হয় আমরা স্প্লাইসিং লেংথ দিয়ে দেবো, অর্থাৎ একটা বারের সাথে আরেকটা বার স্প্লাইসিং দেবো এবং এটা নিয়মটা কি সেটা আমরা দেখবো। অনেক সময় যেটা করা হয় স্প্লাইসিংটা মেকানিক্যাল ডিভাইসের মাধ্যমে দুটা বার একসাথে দিয়ে কোনো ক্লিপ দ্বারা, যদি আমাদের দেশে এটা প্র্যাকটিস না, বা দুটা বার মুখে মাথায় রেখে বা ফেস টু ফেস দুটা বার এন্ড রেখে ওটা মেকানিক্যাল অ্যাঙ্করেজের মাধ্যমে এটাকে রাখাও সম্ভব, যদিও আমাদের এখানে এটা প্র্যাকটিস হয় না। আমাদের এখানে যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বা মোস্ট অফ দা প্লেসেস আমরা করি, দুটা বার জোড়া দেওয়ার সময় ওভারল্যাপিং দেওয়া হয় দিয়ে এবং ওয়্যার দ্বারা এবং জিআই ওয়্যার দ্বারা ইট ইজ টাইটলি tied by thin wires and sufficient splice length should be there, and then under that condition it should be under concreting, then splicing will be there. So এগুলা ল্যাঙ্গুয়েজ গুলা কিছু লেখা আছে, তো আমরা এখানে দেখবো। Splicing of bars in bundles are based on the lap splice length required for individual bars within the bundle, but must be increased in length by 20%. বান্ডেল বার আমরা কলামে অনেক সময় বান্ডেল বার ইউজ করা হয়, অর্থাৎ একটা বার একসাথে বান্ডেল করে ওয়্যার দিয়ে করা হয়, ওয়্যার দিয়ে বেঁধে এটাকে অ্যাজ ইফ ইট ইজ এ সিঙ্গেল রড, এটা বান্ডেল বার ইউজ করা কলামের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তুমি যেটা স্প্লাইস লেন্থ ক্যালকুলেট করবে নর্মালি তাকে 33% বাড়ায় দিতে হবে। এগুলা রিকোয়ারমেন্ট গুলো বলেছে, যাক এগুলা তুমি পড়ে নাও। আবার অনেক সময় যদি আমি স্প্লাইস না দিয়ে ওয়েল্ডেড করতে চাই, দুটা বার একসাথে জোড়া লাগিয়ে ওয়েল্ডিং করে দিলাম, সেই ক্ষেত্রে the welded splice must develop 125% of the yield strength. এখন ওই যা ওয়েল্ডেড যে পোর্শনটা আছে ওখানে ইনশিওর করতে হবে yield strength যেন 1.25 টাইমস বেশি শক্তিশালী স্ট্রেংথ ওখানে ডেভেলপ। এমনি ওয়েল্ডিং করলে কিন্তু ওই জায়গার স্ট্রেংথটা নর্মাল স্ট্রেংথের থেকে বেড়ে যায়, কিন্তু মুশকিল যেখানে হয় ডাক্টিলিটি কমে যায়। যাই হোক সেটা এগুলা ডিটেল এখানে আলোচনা করা আছে। এখন আমরা ফর্মুলাতে যাই। ল্যাপ স্প্লাইসেস ইন টেনশন, এখানেও দুই জায়গায় স্প্লাইসেস হতে পারে। টেনশনে আমরা স্প্লাইস করতে পারি, আবার কম্প্রেশন বারগুলা স্প্লাইস করতে পারি। যদি আমরা টেনশন বারগুলা স্প্লাইস, ফ্লেক্সার বার, বিমে আমরা সবসময় স্প্লাইসিং করতে গেলে টু ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ ল্যাপ স্প্লাইসিংস আর ইস্টাবলিশ, এটা কোডে দুটা ইস্টাবলিশ করছে। যেমন ক্লাস এ স্প্লাইস এলএসটি, এটা হচ্ছে স্প্লাইস লেন্থ এলএসটি টেনশন 1/LD, অর্থাৎ ডেভেলপমেন্ট লেন্থ ইন টেনশন, যেটা ওই পর্যন্ত স্প্লাইস করলে হবে অ্যাকর্ডিং টু ক্লাসে, কিন্তু এটা 12 ইঞ্চির কম হতে পারবে। ক্লাস বি স্প্লাইস যেটা, সেটা এলএসটি ইকুয়াল টু 1.3 টাইমস অফ ডিপি এবং শুড বি গ্রেটার দ্যান 12 ইঞ্চি। In general, lap splicing must be class B splice according to SI code. যদিও দুটা এখানে অ্যালাউড আছে, এ এবং বি, এবং কোড বলছে যে কোড তোমাকে বলছে সবটা ক্লাস বি ইউজ করতে, অর্থাৎ এই ফর্মুলাটি ইউজ করার জন্য কোডে বলছে। কত স্পেসিফিক কোন ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে, বাট ইউ আর অ্যাডভাইস টু ইউজ দিস ইকুয়েশন অ্যাকর্ডিং টু SI কোড। আবার বলা হচ্ছে, ওটা তো ফ্লেক্সার রেনফোর্সমেন্টের কথা বললাম। স্পাইরাল রেনফোর্সমেন্ট যেটা আমরা কলামে যেটা আমরা ইউজ করব, সেখানে এলএসটি কলামে যে স্পাইরাল বার থাকে তার জন্য তোমার এই স্প্লাইস ওটা তো জোড়া দেওয়া লাগতে পারে, সেখানে 42 dB ফর আনকোটেড বার। আর যদি কোটেড বার হয় সেখানে তো ডেভেলপমেন্ট লেন্থ বেশি লাগবে, এলএসটি শুড বি 72 dB। হ্যাঁ,
যদি আবার বলা হচ্ছে ইপক্সি কোটেড বার কিন্তু অ্যাঙ্কর থাকে, ওই বারগুলার সাইডে যদি হুক করা থাকে, সেই ক্ষেত্রে 48 ডিবি দিলে চলবে। সো দিস আর দ্য রিকোয়ারমেন্ট। ওটা টেনশন স্প্লাইসে গেল। এবার আমরা কম্প্রেশন স্প্লাইসের ক্ষেত্রে আমরা দেখব। তো হোয়াট ইজ দ্য ফর্মুলা? কম্প্রেশন স্প্লাইসের ক্ষেত্রে বলা হচ্ছে ফর বারস উইথ এফওয়াই, যদি তুমি 60 গেট বা তার নিচের বার ইউজ করো, অর্থাৎ 40 গেট স্টিল, 50 গেট স্টিল, যদিও আমাদের দেশে 40 গেট স্টিল এখন খুব কম পাওয়া যায়, সবগুলো 60 গেট স্টিল, এর মাঝখানে 50 গেট স্টিল লিটারেচারে দেখা যায়, যদি আমাদের এখানে প্র্যাকটিস নাই। তো সেই ক্ষেত্রে এই কন্ডিশনের ক্ষেত্রে এলএসসি ডেভেলপমেন্ট লেংথ স্প্লাইস লেংথ ইন কম্প্রেশন শুড বি গাইডেড বাই দিস ফর্মুলা 0.3005 FYDB, কিন্তু 12 ইঞ্চির বেশি হতে হবে, কম হতে পারবে না। এফআই যদি বেশি হয় এলএসসি 0.009 FY minus 24 dB should be greater than equal to 12 inch। এবং এর ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, যদি তোমার এফ প্রাইম সি 3000 বা তার বেশির জন্য এই ফর্মুলাগুলা, যদি ইফ ইট ইজ লেস দ্যান 3000 psi the required lap length is increased by 1/3, অর্থাৎ এইগুলা ফর্মুলাতে অ্যাপ্লাই করে তাকে 33% বাড়ায় নিতে হবে, 1/3 বাড়ায় নিতে হবে, 33% ইনক্রিজ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এই যে ল্যাপ লেংথ, বিশেষ করে যখন আমরা ইয়েতে যাব, কলামে যখন আমরা স্প্লাইস করতে যাই, কলামে কিন্তু আমরা কলাম ভার্টিক্যাল মেম্বার আমরা জানি, ফ্লোর টু ফ্লোর কলাম ইজ কানেক্টেড টু দ্য বিম, এবং যত উপর দিক যাব আমরা কি হবে, কলামের লোড গুলা কমতে থাকে, যদিও মোমেন্ট খুব একটা কমে না, কিন্তু লোড কমতে থাকে। লোড কমা মানে কি, তাহলে আলটিমেটলি দ্য স্টিল রিকোয়ারমেন্ট উইল বি লেস। কিন্তু ইট ইজ most practically practiced that your column size is not reduced generally, although in special cases you can reduce the column size also at the top of the building, কিন্তু সাধারণত যেটা করা হয়, keeping the column size same we reduce the reinforcement, কারণ যেহেতু আমার কম স্টিল লাগবে, অর্থাৎ ওখানে লোড কমে যাবে, সেই ক্ষেত্রে এমন হতে পারে নিচের তলা রড জোড়া দিচ্ছ, এটা বড় ডায়ামিটারের, এন্ড উপরে যখন যে বারটা জোড়া দিচ্ছে ওটা কম ডায়ামিটার, সে 11 নম্বর বার আছে, 4 তলা বন্ধ, 5 তলায় আমি যাই, বারটা একই পরিমাণ বার রাখলাম, কিন্তু বারটা করে দিলাম, 10 নম্বর বার করে দিলাম, কারণ আমার 11 নম্বর বার লাগছে না। সেই ক্ষেত্রে হাউ টু ক্যালকুলেট দা স্প্লাইস লেংথ, এটা আমার বলা হচ্ছে। সেই ক্ষেত্রে স্প্লাইস লেংথ ইন কম্পারিশন এটা ক্যালকুলেট করতে হবে যে লার্জার যে বারটা আছে তার ডেভেলপমেন্ট লেংথ ইন কম্প্রেশন বের করবা, আর যে স্মলার যে বার আছে তার স্প্লাইস লেংথটা বের করবা। করার পর এই দুটার মধ্যে যেটা বড় ভ্যালু হবে সেটাই হবে স্প্লাইস লেংথ, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি আবার রিপিট করে আমি প্রবলেমও করাবো, দেন ক্লিয়ার হবে। দুটা বার, একটা বড় ডায়ার বার, একটা ছোট ডায়ার বার, এই দুটার মধ্যে স্প্লাইস লেংথ বের করবো। এখন কোন ডায়ামিটার ধরবো, এটার সলিউশন হচ্ছে কোড ইজ টেলিং ইউ ক্যালকুলেট দ্য এলডিসি অর লার্জার ডায়ার বার and you calculate the LCS অর্থাৎ স্প্লাইস লেংথ ফর স্মল ডায়ামিটার বার, এবং হোল সিস্টেমের LCS উইল বি গ্রেটার অফ দিস টু ভ্যালু। প্রবলেম করার সময় আরো ক্লিয়ার হবে। এইভাবে আমরা করতে পারবো। কলাম স্প্লাইসের জন্য ডিটেল আমি যে কথাগুলো বললাম এখানে ডিটেল আরো বলা আছে, কিভাবে জোড়া দেওয়া হবে। আমি আগেই বললাম 2 ধরনের বার যদি আমরা করি তাহলে এইভাবে বের করতে হবে। এখানে পয়েন্ট আছে, কলামে বার যদি ল্যাটারাল রিনফোর্স থাকে, এখানে মোটিভেশন ফ্যাক্টর আমরা কিভাবে ইউজ করব। এখানে বলা হচ্ছে ইফ ল্যাটারাল টাইজ আর ইউজ থ্রুআউট দ্য স্প্লাইস লেন্থ, আমি কলামের যেই ক্ষেত্রে যেখানে আমি স্প্লাইস জোড়া দিব এখানে যদি ল্যাটারাল টাই ইউজ করে থাকি, অর্থাৎ ল্যাটারাল টাই বারগুলা ইউজ করে থাকি, এবং হ্যাভিং অ্যান ইফেক্টিভ এরিয়া, এবং সেই টাইর এফেক্টিভ এরিয়া যদি 0.0015 এইচ, এইচটা হচ্ছে in both the directions, যেটা এটা হয়, where S is the spacing of the ties, S টা হচ্ছে spacing of the ties, and H is the overall thickness of the member, H হচ্ছে thickness of the member, আর এটা tie spacing। সেই ক্ষেত্রে the required splice length may be multiplied by the factor 0.8, ওটা কমায় নেওয়া যেতে পারে, but not less than 12 inch। এটা আমরা কি বললাম, যেখানে কলামের বারগুলো আমি স্প্লাইস করব সেখানে যদি আমি যে এরিয়াটা আছে সেই এরিয়াটা এই কন্ডিশনটা ফুলফিল করে, বোথ ডিরেকশন এক্স ওয়াই দুই ডিরেকশনে, কলামের দুই দিকে সে হরিজন্টাল ডিরেকশনে বা দুই দিকে এক্স এবং ওয়াই ডিরেকশন
এই কন্ডিশনটা ফুলফিল করে, তাহলে আমি যে স্প্লাইস লেন্থটা ইট ক্যান বি মাল্টিপ্লাইড বাই 0.8, অর্থাৎ এটা কমায় 83% নিলে হবে, কিন্তু কোনো অবস্থাতে স্প্লাইস লেন্থ 12 ইঞ্চি কম হতে পারবে। আবার ইন কেস অফ স্পাইরাল, ওটা তো টাইয়ের ক্ষেত্রে, ইফ স্পাইরাল রেনফোর্স কনফাইন্স দ্য স্পাইন, যদি স্পাইরাল রেনফোর্সমেন্ট ওই স্প্লাইসের জায়গাটা কনফাইন করে থাকে, দি লেন্থ রিকোয়ার্ড মে বি মাল্টিপ্লাইড বাই 0.75 বাট মাস্ট নট বি লেস দ্যান 12 ইঞ্চ। অর্থাৎ তাহলে আমরা টাই পেলাম, যখন টাইট কলাম হয় অর্থাৎ টাই বার থাকে, স্প্লাইসিং এর সময় যদি আমরা 0.0015 HS মিনিমাম টাই এরিয়া প্রোভাইড করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল স্প্লাইস লেন্থ ক্যান বি রিডিউসড বাই অ্যাপ্লাইং মডিফিকেশন ফ্যাক্টর 0.85, কিন্তু কোনো অবস্থাতে 12 ইঞ্চি কম হতে পারবে না। আচ্ছা, আবার এগুলো কি কোনো ছবি দেখানো যাবে? হ্যাঁ, আমরা প্রবলেম করাবো এটা। স্যার ছবি না দেখে আসলে এভাবে বুঝতে কষ্ট হইতেছে স্যার অনেক। ছবিটা আমরা প্রবলেম করানোর সময় দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, প্রবলেম যখন সেলফ করবো তখন করানো যাবে, অসুবিধা নেই। ইফ স্পাইরাল রেনফোর্সমেন্ট কনফাইন্স দ্য splice, the length required may be multiplied by 0.75, but again must be at least 12 inch. আমরা প্রবলেম করার সময় এটা দেখাবো। So this is about your splice length. আমরা আবার একটা প্রবলেমে যাই, so that we can verify that formulation, how to calculate this. এখানে আসো, splice length of reinforcement আমরা দেখছি সেই আগের ফিগারই। আমরা যদি আসি এই ফিগারে আসো, এইবার ছবি দেখো কি আছে দেখো। So this is the beam column joint. It's a very typical books, your Nielsen books, very explanatory books. Same problems they have used to calculate the development length in beams, development length of compression bars in columns, and the function of ties, spiral, all things they have covered here. আচ্ছা, কেমন দেখো এই প্রবলেমটা কি বলছে আগে দেখো, তুমি যেটা বলছিলে এটা দেখো। In reference to figure this, 4 number 11 column bars from the floor level are to be lap splices, অর্থাৎ ফ্লোর লেভেলের নিচে 11 নম্বর বার আছে, ল্যাপ স্প্লাইস করতে হবে, উইথ 4 number 10 bars from the above, উপরে 11 নম্বর বার। আমি ফিগারে যাবো, আগে স্টেটমেন্টটা পড়ো। and the splice is to be made just above a construction joint at the floor level, আমরা দেখাবো সেটা। the column measuring 12 ইঞ্চি বাই 21 ইঞ্চি in cross sections, আচ্ছা এটা 16 ইঞ্চি বাই 21 ইঞ্চি হবে, এটা ভুল আছে এখানে, 16 ইঞ্চি বাই 21 ইঞ্চি ক্রস সেকশন, and will be subject to compression only for all load competition. Transverse reinforcement consists of, অর্থাৎ টাই 4 number টাই বার্স at 16 inch spacing, অর্থাৎ টাই গুলা যে দেওয়া আছে স্প্লাইসিং এর জায়গায় 4 নম্বর বার 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার। all vertical bars may be assumed to be fully stretched, অর্থাৎ একবারে FY 60 ধরে এটা ডিজাইন করা আছে। ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড স্প্লাইস লেন্থ, আমার কতটুকু স্প্লাইস লেন্থ লাগবে যদি মেটাল স্ট্রেংথ FY এত থাকে, F প্রাইম সি এত থাকে। আচ্ছা, এইবার আসো, এইবার দেখো এটা তো তোমার আছে, এই ফিগারটা দেখো, এই বিমের এইটা ফ্লোর লেভেল, বিমের ফ্লোর লেভেল, এখানে কলামটা স্প্লাইস করতে হবে। নিচে আছে তোমার 4টা 11 নম্বর বার, উপরে আছে 4টা 10 নম্বর বার। আচ্ছা, এই যাতে আমাকে জোড়া দিতে হবে, ক্লিয়ার ফ্রম দ্য ফিগার। এবং এখানে যে টাই গুলা দেওয়া আছে, এই যে এগুলা টাই বার, এগুলো আছে 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে, 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, তাহলে আর এই ডিরেকশনে আমার 21 ইঞ্চি আছে, ওই ডিরেকশন 16 ইঞ্চি। কলাম সাইজ আমি ওখানে ভুল লেখা আছে, এখানে কলাম সাইজ 16 ইঞ্চি বাই 21 ইঞ্চি। এখন আমাকে এই স্প্লাইস লেন্থ কতটুকু লাগবে, কলাম স্প্লাইস লেন্থ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, ক্লিয়ার? চিত্রটা তোমরা বুঝতে পারছো? তোমরা কি চিত্রটা বুঝতে পারতেছো? তোমরা কি এটা চিত্রটা বুঝতে পারতেছো? সৌরভ, সৌরভ,
সৌরভ, সৌরভ, স্যার ও ক্লাসে নাই মনে হয়, মানে বের হয়ে গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছ, তোমার ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার, ছবিটা দেখতে পাচ্ছি স্যার। তোমরা রেসপন্স করছো না, আমি তোমাদের জিজ্ঞাসা করি, তোমরা ছবি দেখছো না কেন? ঠিক আছে, সৌরভ না থাকলে তুমি দেখো, ছবিটা তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে স্টেটমেন্ট গুলো বুঝতে পারছো? কলামে যে একটা ছেলে জিজ্ঞাসা করছো যে ছবি দেখানোর জন্য, এই ছবি দেখো, এই যে কলামের নিচে 4টা 11 নম্বর বার, উপরে আছে 10 নম্বর বার, 4টা এখানে জোড়া দিতে হবে, ঠিক আছে? এবং এই যে লেটার টাই গুলা যেটা দেওয়া আছে এখানে, সিং দ্য টাই, এই টাই গুলা 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে। তো সুতরাং এই অবস্থায় আমার স্প্লাইস লেংথ বের করতে হবে। আচ্ছা, তো স্প্লাইস লেংথের ফর্মুলা হচ্ছে এলডিসি ইকুয়াল টু এফআই শায়ার 50 ল্যামডা রুট এফএমসি ইনটু ডিবি। এটা বের করো, বের করলে আমরা এখানে পাচ্ছি 27 ইঞ্চি। এই দেখো, শায়ার 1 এখানে, আর ল্যামডা 1 এফআই এফএমসি মান দিয়ে, এবং বার ডায়ামিটার 11 নম্বর বারের ডায়ামিটার আমরা 17 ইঞ্চি পাচ্ছি, কারণ দুটা বার আমি 2 ডায়ামিটারের বার জোড়া দেবো, তাহলে বড় ডায়ামিটারে এলডিসি বের করতে হবে। এলডিসি আরেকটা মান আছে 0.003 এফআই ডিবি, এখানে পাচ্ছি আমি 25 ইঞ্চি। এই দুটার মধ্যে বড় হচ্ছে আমার 27 ইঞ্চি। এখানে কোনো মোটিভেশন ফ্যাক্টর অ্যাপ্লাই হচ্ছে না, যেহেতু আমি ইয়াটা পাচ্ছি না, মোটিভেশন ফ্যাক্টরের এলডিসি যে মোটিভেশন ফ্যাক্টর ছিল ওটার ক্লজে আসতেছেন, শোনা মোটিভেশন ফ্যাক্টর অ্যাডভান্টেজ আমরা এখানে পাচ্ছি না। এবার আসো নাম্বার 10 বার, এর জন্য আমরা জানি বড় ডায়ামিটারে এলডিসি বের করতে হবে, ছোট বারের তোমার বের করতে হবে তোমাকে এলসিএস। এটা ফর্মুলা হচ্ছে 0.005 এফআই ডিবি শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 12 ইঞ্চ। এখান থেকে বের করলে আসে 38 ইঞ্চি, এবং এটা 12 ইঞ্চিতে বেশি, সুতরাং 18 ইঞ্চি ধরতে হবে। সুতরাং ক্রিটিক্যাল কলাম ডাইমেনশন ইকুয়াল টু 21 ইঞ্চি। না, এটা আমরা পেলাম। তাহলে লম্বা বারের জন্য এটা হচ্ছে। এখন কোনো মোটিভেশন ফ্যাক্টর অ্যাপ্লাই করা যায় কিনা আমরা সেটা দেখছি। তবে একটু 1 মিনিট একটু ওয়েট করে, 1 মিনিট। আর কতক্ষণ ভাই? তাহলে তোমরা এখানে আবার এটা পেলাম, এটা এলসিএস এর মোটিভেশন ফ্যাক্টর আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা সেটা আমরা দেখছি। এই জায়গায় কলাম ডাইমেনশন আছে, ক্রিটিক্যাল কলাম ডাইমেনশন যেদিকে বেন্ডিং হচ্ছে এটা আছে 21 ইঞ্চি। তাহলে ইফেক্টিভ এরিয়া টাই এরিয়া হচ্ছে 0.0015 এইচ ইনটু এস। 0.0015 এইচ হচ্ছে তোমার 21, এস হচ্ছে স্পেসিং অফ দা টাই, এটা 16, সুতরাং আমরা পাচ্ছি এটা 0.50 ইঞ্চি স্কয়ার। তাহলে আর আমি প্রোভাইড করছি কি, আমরা প্রোভাইড করেছি নাম্বার 4 টাই এরিয়াটা কত হয়, যেহেতু 4 নম্বর বার ইউজ করেছি, এর ইফেক্টিভ এরিয়া হচ্ছে 0.2, এবং দুটা লেগ ধরা পড়বে টাইয়ের ক্ষেত্রে 2, সুতরাং 4.4 ইঞ্চি স্কয়ার। এন্ড ইউ কম্পেয়ার দিস ভ্যালু উইথ দিস ভ্যালু। আমার যেহেতু এটা 0.5, এটা মিনিমাম রিকমেন্ড, এটা যদি হতো তাহলে আমি মোটিভেশন ফ্যাক্টর অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু এটা এর থেকে কম, সুতরাং নো মোটিভেশন ফ্যাক্টর উইল অ্যাপ্লাই। ওই যে আমরা যেটা বললাম 0.83, এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না। আচ্ছা, সুতরাং ওই দুটার মধ্যে আমার এলসিএসটা হচ্ছে 38। এই এলসিএস যেটা বের করলাম, এখানে মোটিভেশন ফ্যাক্টর অ্যাপ্লাই হলো না, সুতরাং 38। এখন স্প্লাইস লেংথটা হবে ওই যে এলডিসি বের করলাম, 11 নম্বর বারে এলডিসি আর 10 নম্বর বারের এলসিএস, এই দুটার মধ্যে বড়টাই হবে স্প্লাইস লেংথ, এবং উই হ্যাভ এবং দ্য রিকোয়ার্ড স্প্লাইস লেংথ ইকুয়াল টু 38 ইঞ্চ। তো সুতরাং আমরা যে প্রবলেম গুলা করলাম, এটার ডিটেল আমরা ডেভেলপমেন্ট লেংথ ইন কম্প্রেশন, হুক বার, এগুলা আমরা প্রবলেম করলাম। এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের ইয়াতেও আছে, তোমাদের নিউমেরিক্যাল এক্সাম্পল আছে। এছাড়াও আমি আরো 2-3টা প্রবলেম এখানে ওয়ার্ক আউট দিয়েছি ফর ওয়ার্ক আউট, এটা লিটের বই আছে, খুব সিম্পল প্রবলেম, তোমরা এগুলা দেখে নিও। স্যার এটা কার বই আছে? লিটের বই এখানে আমি করে দিয়েছি, এটা রেফোর্স কংক্রিট লিটের বইয়ের থেকে আমি এটা কপি করে দিয়েছি, সম্ভবত লিটের বই আমি এখানে ওয়ার্ক আউট করে দিয়েছি, এটা আমি দিয়ে দিব তোমাদের।
তোমরা এখান থেকে দেখতে পাবো অটো এক্সাম্পল সিমিলার, এটা নিলসনের বই নাই, জাস্ট বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি এটা দিয়েছি। তাহলে আমরা এখন বি সেকশনে যাব। তাহলে তোমাদের এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আমরা বার কাটলমেন্ট কন্টিনিউ করব, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমাদের এটা ক্লাস থাক, আমরা এখন বি সেকশনে আমি যাব।